সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জুনিয়র মাস্টার রাকিবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো আমাদের আজকের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে বৃত্ত, বৃত্তের কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, যা, বৃত্তচাপ, উপচাপ, অধিচাপ, অর্ধবৃত্তচাপ, বৃত্তাংশ, বৃত্তকলা, ছেদক, স্পর্শক, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ। তো পুরো ভিডিও জুড়ে আমি রাকিবুল হাসান রাকিব আছি আপনাদের সাথে। তো চলুন আমরা সরাসরি আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো ভিডিওর প্রথম স্লাইডে লেখা আছে বৃত্তের সংজ্ঞা। তো বৃত্তের সংজ্ঞাটা হচ্ছে এমন: একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্বে অবস্থিত সকল বিন্দুর সমষ্টিকে বৃত্ত বা সার্কেল বলে। তো এটা হচ্ছে বৃত্তের একজাক্ট এবং প্রপার একটা সংজ্ঞা। তো এখন এই সংজ্ঞার মাধ্যমে আমরা বৃত্তর একটি চিত্র অঙ্কন করার চেষ্টা করি। তো উপরে প্রথমে কি বলছে দেখেন, একই সমতলে অবস্থিত, তার মানে একই সমতলে থাকতে হবে এবং একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা, তাহলে প্রথমে একটি নির্দিষ্ট বিন্দু আমাদের লাগবে। তো আমরা প্রথমে একটা নির্দিষ্ট বিন্দু নিচ্ছি। তো এই যে কালো বিন্দুটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই বিন্দুটা, এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দু। তারপর কি বলছে দেখেন, নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্বে অবস্থিত সকল বিন্দুর সমষ্টিকে। তো এখানে আমরা সমান দূরত্বে অবস্থিত কিছু বিন্দু কল্পনা করব। তো এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু। এভাবে করতে করতে আমরা অনেকগুলো বিন্দু কল্পনা করতে পারি। তো স্ক্রিন জুড়ে এখন এই যে কালো যে বিন্দুটা দেখতে পাচ্ছেন, এই বিন্দুকে কেন্দ্র করে এখন আমরা ছোট লাল যে অনেকগুলো বিন্দু এঁকেছি, এখানের প্রত্যেকটা বিন্দুর অর্থাৎ লাল বিন্দুর দূরত্ব এই কালো বিন্দু থেকে সমান। আমি যেখান দিয়ে লেজার পয়েন্টার ঘোরাচ্ছি, এইখানের যে প্রতিটা লাল বিন্দু আছে, প্রতিটা লাল বিন্দু থেকে এই কালো বিন্দুর দূরত্ব সমান। তো আমরা যদি এখন একটু দূরত্বটাকে মাপার চেষ্টা করি বা দূরত্বটাকে বোঝার চেষ্টা করি, এই বিন্দু থেকে তার কেন্দ্রের দূরত্ব সমান, এই বিন্দু থেকেও তার কেন্দ্রের দূরত্ব সমান, এই বিন্দু থেকেও তার কেন্দ্রের দূরত্ব সমান, এমন করে প্রতিটি বিন্দু থেকেই তার কেন্দ্রের দূরত্ব সমান। এখন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমাদের মোট যতগুলো বিন্দু ছিল, অর্থাৎ লাল বিন্দুগুলো, সেই প্রতিটা লাল বিন্দু থেকে এই কালো বিন্দুর দূরত্ব সমান। আমাদেরকে কিন্তু সংজ্ঞাতে এমনটাই বলা হয়েছে যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে, তো আমাদের নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে এই কালো বিন্দুটা থেকে সর্বদা সমান দূরত্বে অবস্থিত। এখানে সর্বদা মানে সবগুলো বিন্দুই কিন্তু সমান দূরত্বে অবস্থিত বিন্দুর সমষ্টি, অর্থাৎ এই সবগুলো বিন্দুর সমষ্টিকে আমরা কি বলবো? বৃত্ত বলবো। তো আমরা কিন্তু এখানে মাঝখানে ফাঁকা রেখেছি, অনেক ফাঁকা ফাঁকা করে বিন্দুগুলো নিয়েছি, অর্থাৎ লাল বিন্দুর মাঝখানে অনেক ফাঁকা আছে। তো আমরা যদি ফাঁকাভাবে বিন্দুগুলো না নিয়ে অনেক পাশাপাশি নিই, অর্থাৎ তাদের মধ্যে ব্যবধানটা খুব ক্ষুদ্র পরিসরে থাকে, অর্থাৎ তারা একজন আরেকজনের গা ঘেঁষে থাকে একটা বিন্দু আরেকটা বিন্দুর সাথে, তাহলে বিষয়টা কেমন হয় আমরা এখন সেই বিষয়টা বোঝার চেষ্টা করি। তো আমরা যদি প্রতিটা বিন্দুর মধ্যে গ্যাপ না রাখি, তো যদি গ্যাপ না রাখি তাহলে বিষয়টা হয় এরকম একটা বক্ররেখা তৈরি হয়। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটি বক্ররেখা। এই যে পুরো একটা বক্ররেখা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরো বক্ররেখাটাই হচ্ছে বৃত্ত। তো এই ছিল বৃত্তের সংজ্ঞা, যেটা আমরা হচ্ছে আমাদের চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করলাম। এরপর আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো বৃত্তের কেন্দ্রের সংজ্ঞাটা হচ্ছে এমন যে নির্দিষ্ট বিন্দু থেকে, অর্থাৎ এই যে আমার কালো বিন্দুটা ছিল, এই কালো বিন্দু থেকে বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব সমান হয়। অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন এই বিন্দুগুলো, এখানে এই পুরোটাই এখন বিন্দু হিসেবে আমরা কল্পনা করছি। এই পুরোটাই, এই পুরো রেখাটাই হচ্ছে বিন্দু, অর্থাৎ এই পুরো বক্ররেখাটাই এখন বিন্দু হিসেবে আমরা কল্পনা করব। এই পুরো বক্ররেখার যে কোনো পয়েন্ট থেকে আমরা যেই বিন্দুটাই নিই না কেন, সেইটা এই যে এই কালো যে বিন্দুটা আছে তার থেকে সমান দূরত্ব অবস্থিত। তো এই কালো বিন্দুটাকে এখন এই বক্ররেখার প্রতিটা, এই বক্ররেখার উপরস্থ প্রতিটা বিন্দুর সাপেক্ষে এই কালো রেখাটাকে বলা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। অর্থাৎ বৃত্তের কেন্দ্র বলতে আমরা বুঝতেছি যে এই যে কালো বিন্দুটা আছে, এই কালো বিন্দু থেকে এর পরিধি, অর্থাৎ এই যে পুরো বক্ররেখাটা আছে, এই পুরো বক্ররেখার যে কোনো বিন্দু থেকে, যে কোনো প্রান্ত থেকে বা যে কোনো অংশ থেকে যদি আমরা একটা বিন্দু কল্পনা করি, তাহলে তার দূরত্বটা হবে সমান। অর্থাৎ এখান থেকে মেপে দেখলে প্রতিটা বিন্দুর দূরত্ব হবে সমান এই কালো বিন্দুর সাপেক্ষে। তাই এই কালো বিন্দুটাকে আমরা বলতেছি বৃত্তের কেন্দ্র অথবা সেন্টার অফ সার্কেল। এরপর আমরা নেক্সট স্লাইডে ক্লিক করব। এখন আমাদের এই টপিকটা আসছে তা হচ্ছে বৃত্তের পরিধি বা সার্কামস্ট্যান্স। তো বৃত্তের চারপাশ জুড়ে
যে সম্পূর্ণ বক্ররেখা আছে সেই রেখার মোট দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে। তো আমরা এখন বিষয়টাকে বোঝার চেষ্টা করি। তো প্রথমে কি বলছে, বৃত্তের চারপাশ জুড়ে, তাহলে প্রথমে আমাদেরকে একটি বৃত্ত লাগবে। তো আমরা একটা বৃত্ত নিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের একটি বৃত্ত। তারপর কি বলছে, বৃত্তের চারপাশ জুড়ে যে সম্পূর্ণ বক্ররেখা, অর্থাৎ এই যে সবুজ রেখাটা, যে রেখার উপর দিয়ে আমি এখন লেজার পয়েন্টারটা মুভ করাচ্ছি, অর্থাৎ লেজার পয়েন্টারটা ঘোরাচ্ছি, তো সেই পুরো যে বক্ররেখা, সেই পুরো বক্ররেখার দৈর্ঘ্যকে আমরা বলি সেই বৃত্তের পরিধি। তো বিষয়টিকে আরও ভালো করে বোঝার জন্য এখানে আমরা একটা অ্যানিমেশন দেখব। তো এই যে পুরো অংশটিকে এখন লাল হচ্ছে, এই পুরো অংশটি হবে এই বৃত্তের পরিধি। তো পরিধির আরেকটা সংজ্ঞা দেওয়া আছে এমন, অথবা বৃত্তের কিনারা ঘেঁষে একবার পুরো কিনারা ঘুরে আসতে যতটুকু পথ অতিক্রম করতে হয় তাকে বৃত্তের পরিধি বলে। তো আমরা এখন বুঝলাম বৃত্তের পরিধি কি। এরপর আমরা নেক্সট স্লাইডে দেখব আমাদের জন্য পরবর্তী টপিকটি কি আছে। তো এরপর আমাদের যেই টপিকটা আছে তা হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধকে ইংলিশে বলা হয় রেডিয়াস। তো এখন আমরা ব্যাসার্ধের সংজ্ঞাটা দেখে নিব। তো ব্যাসার্ধের সংজ্ঞাটা হচ্ছে এমন, বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্বকে ব্যাসার্ধ বলে। কথাটিকে আমি আবারও বলছি, বৃত্তের কেন্দ্র থেকে, তাহলে এখানে আমাদের একটি কেন্দ্র সহ বৃত্ত লাগবে এবং সেই বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্বকে ব্যাসার্ধ বলে। তাহলে এখন বিষয়টাকে আমরা চিত্রের মাধ্যমে ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করি। তো প্রথমে আমরা একটা কেন্দ্র নিলাম এবং একটা বৃত্ত নিলাম। এই বৃত্তের যে কেন্দ্র আমরা নিলাম সেই কেন্দ্রকে আমরা নামকরণ করে দিতে পারি, সেটা হচ্ছে ও। অর্থাৎ আমাদের এই যে বৃত্তের যে কেন্দ্র, অর্থাৎ কালো বিন্দুটা, এটা কিন্তু আমাদের বৃত্তের কেন্দ্র। সেই বৃত্তের কেন্দ্রের নামকরণ করলাম আমরা ও। এখন তারপর কি বলছে, কেন্দ্র থেকে, অর্থাৎ এই যে এই পয়েন্টারটা থেকে পরিধির উপর, পরিধি বলতে কি সেটা আমরা আগের স্লাইডে দেখে আসছি, অর্থাৎ এই পুরো লাল রেখার দৈর্ঘ্যটা হচ্ছে পরিধি। পরিধির উপর যে কোনো বিন্দুর, তো প্রথমে আমাদেরকে এখন বিন্দু এঁকে নিতে হবে। এই পরিধির উপর যে কোনো অবস্থানে আমরা বিন্দু কল্পনা করতে পারি এবং আমাদের ইচ্ছা মতো যে কোনো সংখ্যক বিন্দু আমরা কল্পনা করে নিব। তো এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু এবং এটা হচ্ছে একটা বিন্দু। আপনি চাইলে এখানে এভাবে অসংখ্য বিন্দু নিতে পারেন। তো আমরা আলোচনা সংক্ষিপ্ত করার স্বার্থে এখানে মোট 4টি বিন্দু নিয়েছি। তো এখন এই 4টি বিন্দুর আমরা নামকরণ করে দিই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি এবং এটা হচ্ছে ডি। এখন আমাদের সংজ্ঞাতে যেটা বলা হয়েছে, এই প্রতিটা বিন্দুর, অর্থাৎ ডি বিন্দু বলেন, সি বিন্দু বলেন, বি বিন্দু বলেন অথবা এ বিন্দু বলেন, এই যে প্রতিটা বিন্দু থেকে তার যে কেন্দ্র, অর্থাৎ এই ও এর দূরত্ব কি হবে, ব্যাসার্ধ। এই ও এর দূরত্বকে আমরা বলবো ব্যাসার্ধ। যেমন এ থেকে ও এর দূরত্বকে আমরা বলতে পারি ব্যাসার্ধ, তেমনি ডি থেকে ও এর দূরত্বকে ব্যাসার্ধ বলতে পারি। এইভাবে মোট 4টি বিন্দু থেকে এই কেন্দ্র পর্যন্ত দূরত্বই হচ্ছে ব্যাসার্ধ। তো বিষয়টিকে আমরা আরেকটু ভিজুয়ালাইজেশন করার জন্য, ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে একটা অ্যানিমেশন দেখব। তো এই যে একটা রেখা, তো এই রেখাটার ক্ষেত্রে খেয়াল করেন, এই যে এই রেখাটা, এই যে এই পয়েন্ট, অর্থাৎ এ পয়েন্ট এবং ও পয়েন্টকে সংযুক্ত করেছে, তাই এটা হচ্ছে একটা ব্যাসার্ধ। তো ব্যাসার্ধকে ইংরেজিতে বলা হয় রেডিয়াস এবং রেডিয়াসের প্রথম লেটার আর দ্বারা ব্যাসার্ধকে প্রকাশ করা হয়। তাই আমরা এখানে লিখতে পারি ও এ, অর্থাৎ এই যে ও এবং এই যে এ, এই যে দুইটার মাঝখানে যে সংযোজক সরল রেখা, অর্থাৎ ও এ, এই ও এ সমান আমরা আর বলতে পারি। এই আর বলতে এখানে বোঝানো হচ্ছে এটা একটা ব্যাসার্ধ। সেমভাবে আমরা ও বি, ও ডি, ও সি প্রত্যেকটা বিন্দুর সংযোগকারী সরল রেখাকে আমরা বলবো ব্যাসার্ধ। এখানে ওডি হচ্ছে ব্যাসার্ধ, ওডি সমান আমরা আর বলতে পারি। সেমভাবে ও সি সমান বলতে পারি আমরা আর, সেমভাবে আমরা ওবি সমান বলতে পারি আর। তো এখানে আমরা মোট 4টি বিন্দু নিয়েছিলাম, যার ফলে আমরা এখানে মোট 4টি ব্যাসার্ধ দেখতে পেয়েছি। তো আপনি এখানে একটি বৃত্তের উপর অসংখ্য বিন্দু নিয়ে অসংখ্য ব্যাসার্ধ আঁকতে পারবেন। তো এখন আমরা পরবর্তী স্লাইডে ক্লিক করব। তো এইখানে একটা লেখা আছে, দেখেন সাইড নোট হিসাবে, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, কারণ ব্যাসার্ধের ইংরেজি হচ্ছে রেডিয়াস এবং রেডিয়াসের ফার্স্ট যে লেটার সেটা হচ্ছে আর, এবং সেই জন্য আমরা ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে থাকি। ব্যাসার্ধ অর্থ যা ব্যাসের অর্ধেক, এই কথাটা আমাদেরকে ভালোভাবে মাইন্ডে সেট আপ করতে হবে। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তো ব্যাস কি সেটা আমরা পরবর্তী স্লাইডে বোঝার চেষ্টা করব। এখানে ও এ, ও বি, ও সি, ও ডি প্রত্যেক বাহু এক একটি ব্যাসার্ধ। তো আশা করি ব্যাসার্ধের বিষয়টা সবার কাছে ক্লিয়ার। তো এখন আমরা পরবর্তী স্লাইডে ক্লিক করব।
পরবর্তী স্লাইডে আমাদের যেই জিনিসটা আছে তা হচ্ছে যে, তো যে কি সেটা এখন আমরা দেখব। এখানে যে এর সংজ্ঞাটা দেওয়া আছে এমন, বৃত্তের পরিধির উপরস্থ, অর্থাৎ একটা বৃত্ত লাগবে এবং সেই বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুইটি বিন্দুকে যোগ করে যে সরলরেখা পাওয়া যায় তাই হলো যে। তো এই কথার অর্থটুকু যদি আপনি না বুঝে থাকেন তাহলে এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে, এখন আমরা একটা বৃত্ত নিব। প্রথমে আমরা একটা বৃত্ত নিব। তো এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত। তারপর কি বলছে, বৃত্তের পরিধি। তো আশা করি পরিধি আমরা বুঝি, অর্থাৎ এই যে আমরা যে লেজার পয়েন্টারটা ঘোরাচ্ছি যেই রেখাটুকুর উপর, সেই রেখার সম্পূর্ণ রেখার দৈর্ঘ্যটাই হচ্ছে পরিধি। তো পরিধির উপরস্থ যে কোনো দুইটি বিন্দু, তো আমরা এখানে বৃত্ত পেয়েছি এবং বৃত্তের পরিধি পেয়েছি, আমাদের নেই কি, আমাদের এখানে নেই দুইটি বিন্দু। তো তাহলে আমরা এখানে বৃত্তের পরিধির যে কোনো অবস্থানে আমরা দুইটি বিন্দু নিয়ে নিতে পারি। তো এটা হচ্ছে আমাদের একটা বিন্দু, এটা হচ্ছে আমাদের আরেকটা বিন্দু। এখন এই বিন্দু দুইটার, অর্থাৎ এই যে একটা বিন্দু, এটা পরিধির উপর একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এটাও পরিধির উপরস্থ একটা বিন্দু। তো আমাদের এখানে কি বলছিল, দুইটি বিন্দুকে। তো আমরা এখানে অলরেডি দুইটি বিন্দু নিয়েছি এবং এই বিন্দু দুটির চাইলে আমরা নামকরণ করে দিতে পারি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো আমাদের এখন দুইটি বিন্দু হয়ে গেল। তারপর কি বলছে, যে দুইটি বিন্দুকে যোগ করে, তারপর এই যে দুইটা বিন্দু, এটা থেকে এটাকে যোগ করতে বলছে। তো আমরা চাইলে কি করতে পারি, দুইটা বিন্দুকে যোগ করে যে সরল রেখা পাওয়া যায় তাই যে, তাহলে এই দুইটা বিন্দুকে এখন আমরা যোগ করে দিব। এখন এই দুইটি বিন্দুকে যোগ করলে হচ্ছে এই যে এই রেখাটা। তো এই রেখাটা অর্থাৎ বিএ বা এবি রেখাটাই হচ্ছে এক্ষেত্রে আমাদের একটি জে। তো তাই আমরা এখানে বলে দিলাম এটা হচ্ছে একটা জে। অনুরূপভাবে আমরা এখানে আরও একটি জে অঙ্কন করতে পারি। এখন আমরা আরও একটি বিন্দু নিলাম, এই বিন্দুটিরও আমরা নামকরণ করে দিচ্ছি, এটা হচ্ছে সি বিন্দু। তো এখন এই সি এর সাথে যদি আমরা এর একটা সংযোগ করে দেই তাহলে যে এ সি রেখাটা পাবো সেটাও হবে একটা জে। এখন আমরা সি এর সাথে এ বিন্দুটাকে যোগ করে দিয়েছি একটি রেখার সাহায্যে, সংযোজক সরলরেখা। তো এই সংযোজক সরলরেখাটা হচ্ছে এসি বা সিএ। তো এখানে এসি বা সিএও হলো একটি জে। তো আমি এখানে আলোচনা সংক্ষিপ্ত করার সুবাদে জাস্ট দুইটি জে নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুইটি বিন্দু নিয়ে তাদের মধ্যে সংযোগ ঘটিয়ে আপনি চাইলে অসংখ্য জে অঙ্কন করতে পারবেন। তো এখানে যে সাইড নোটটা দেওয়া আছে তা হচ্ছে এমন, বৃত্তের কেন্দ্রগামী সরলরেখাকে কিন্তু জে বলা যাবে না। এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। বৃত্তের কেন্দ্রগামী অর্থাৎ জে কিন্তু এই যে বৃত্তের যে কেন্দ্র আছে সেই কেন্দ্রকে স্পর্শ করতে পারবে না। তো বৃত্তের জে কিন্তু তার কেন্দ্রকে, অর্থাৎ বৃত্তের কেন্দ্রকে স্পর্শ করতে পারবে না। এটা হচ্ছে একটা রেস্ট্রিকশন বৃত্তের জে এর জন্য। তো এইটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখানে এ বি এসি দুটি জে দেখানো হলো, অর্থাৎ এই যে দুইটি বিন্দু এবং এই যে দুইটি বিন্দু, এই দুইটি বিন্দুকে যোগ করে যে সরলরেখা পেলাম সেই দুইটি সরলরেখাই হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রে দুইটি জে। তো আশা করি জে এর কনসেপ্টটুকু সবার কাছে ক্লিয়ার। এখন আমরা পরবর্তী স্লাইডে ক্লিক করব। পরবর্তী স্লাইডে যেই বিষয়টা আছে তা হচ্ছে ব্যাস বা ডায়ামিটার। তো প্রথমে আমরা ব্যাসের সংজ্ঞাটা দেখে নিই। তো ব্যাসের সংজ্ঞাটা হচ্ছে এমন, বৃত্তের কেন্দ্রগামী জেকে ব্যাস বলে। তাহলে কি বলছে, বৃত্তের কেন্দ্রগামী, তাহলে আমাদের প্রথমে একটি বৃত্ত লাগবে। তো এটা হচ্ছে একটা কেন্দ্র, যাকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত আঁকবো, এটা হচ্ছে আমাদের সেই বৃত্ত। তো এখন কি বলছে এখানে, বৃত্তের কেন্দ্রগামী, অর্থাৎ কেন্দ্রগামী বলতে বোঝানো হয়েছে কেন্দ্রের ভিতর দিয়ে যাবে, বৃত্তের কেন্দ্রের ভিতর দিয়ে যাবে, এরকম একটি জে আমাদেরকে নিতে হবে। তো জে বলতে আমরা কিন্তু আগের স্লাইডে দেখে আসছিলাম জে কি। তো তার জন্য আমরা জে নেওয়ার জন্য এখানে পরিধির উপর বিন্দু নিচ্ছি, দুইটা বিন্দু নিলাম আমরা। তো এখন এই দুইটা বিন্দুর আমরা নামকরণ করে দিতে পারি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো এখন এই দুইটা বিন্দুকে যদি আমরা যোগ করি, অর্থাৎ এইভাবে যোগ করি, তাহলে কিন্তু এটা কেন্দ্রের উপর দিয়ে আসে বা কেন্দ্রের ভিতর দিয়ে যায়। এই যে এটা কিন্তু কেন্দ্রের ভিতর দিয়ে যায়। তো আমরা এখন এই দুইটা বিন্দুকে যোগ করে দিলে যে সরলরেখাটা পাবো বা যে জ্যাটা পাবো সেটাকে আমরা বলবো ব্যাস। তো আমরা এই দুইটা বিন্দুকে যোগ করে দিলাম, যা হচ্ছে এই কেন্দ্রে ছেদ করেছে, তাই আমরা এই যে সরলরেখাটা পেলাম যেটা কেন্দ্রকে স্পর্শ করেছে সেই সরলরেখাটাকে আমরা বলবো ব্যাস। আমরা এখানে চাইলে আরো দুইটা বিন্দু নিয়ে কল্পনা করতে পারি, এটা হচ্ছে একটা বিন্দু এবং এটা হচ্ছে একটা বিন্দু। তো এই দুইটা বিন্দুর ক্ষেত্রে যদি আমরা নামকরণ করি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এখন এই সি এবং ডি কে যদি আমি সংযুক্ত করি তাহলে কিন্তু তারা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, অর্থাৎ দেখেন কেন্দ্রকে স্পর্শ করে যাবে। সি আর ডি কে যদি আমি যোগ করি, তো এখন সি আর ডি কে আমরা যোগ করে দিব এবং যোগ করার ফলে যে সরলরেখাটা পাবো, যে জ্যাটাকে পাবো সেটাই হবে আমাদের ব্যাস।
তো এইখানে সি আর ডিকে যোগ করার ফলে আমরা নতুন একটি রেখা পেলাম বা নতুন একটি যা পেলাম, এটাও হচ্ছে আমাদের একটি ব্যাস। তো এইখানে একটা ইম্পর্টেন্ট সাইড নোট দেওয়া আছে, এমন ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয় কেন? কারণ ব্যাসের ইংরেজি হচ্ছে ডায়ামিটার, সেই ডায়ামিটারের প্রথম অক্ষর ডি, সেই ডি দ্বারা আমরা ব্যাসকে প্রকাশ করি। তো এখানে কি বলা আছে? ডি সমান 2 ইন্টু আর। তো ডি সমান কি বলা আছে? 2 ইন্টু আর। এটার মানে কি? এটার মানে হচ্ছে আর মানে তো আমরা দেখে আসছিলাম ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এবং এই আর বলতে আমরা বুঝি ব্যাসার্ধ, এবং এর সাথে কি আছে? 2 গুণ অবস্থায় আছে। এর মানে হচ্ছে ব্যাস, যেহেতু ডি সমান ব্যাস, তার মানে ব্যাস সমান সমান ব্যাসার্ধের দ্বিগুণ। তাই আমরা এই কথাটা বলতে পারি। এখানে বাংলায় লেখা আছে ব্যাস সমান ব্যাসার্ধের দ্বিগুণ। কেন? কারণ হচ্ছে আর বা ব্যাসার্ধ সমান ব্যাসের অর্ধেক, অর্থাৎ ব্যাসার্ধ সমান ব্যাস ভাগ 2। তো যেহেতু ব্যাসার্ধ সমান ব্যাস ভাগ 2, সেহেতু আমরা বলতে পারি ব্যাস সমান ব্যাসার্ধের দ্বিগুণ বা 2 ইন্টু আর। তো আশা করি এই বিষয়টুকু সবার কাছে ক্লিয়ার, এবং এই দুইটা ফর্মুলা আমাদেরকে মাথায় রাখতে হবে, অর্থাৎ ডি ইকুয়ালস টু 2r এবং আর ইকুয়ালস টু d/2। এই ফর্মুলা দুইটা আমাদেরকে মাথায় একটু রাখতে হবে। তো এখন আমরা পরবর্তী স্লাইডে ক্লিক করব। তো পরবর্তী স্লাইডে আমাদের যে বিষয়টা আছে তা হচ্ছে বৃত্তচাপ বা আর্কস। তো এখন আমরা বৃত্তচাপের সংজ্ঞাটা দেখে নিই। বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। আমি সংজ্ঞাটা আবারও বলছি, বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। তো বৃত্তের পরিধি, তাহলে আমাদেরকে বৃত্ত লাগবে। তো আমরা একটা বৃত্ত নিয়ে নিই, এটা হচ্ছে আমাদের সেই বৃত্ত, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেই বৃত্তটা। তো বৃত্তের পরিধি, তো আমরা তো পরিধি সবাই জানি, তো পরিধি মানে হচ্ছে এই পুরো রেখাটা। তো আমি আর এটাকে ঘোরাচ্ছি না, এভাবে সময় নষ্ট করতে যাচ্ছি না। এই পুরো রেখাটাই হচ্ছে বৃত্তের পরিধি। তো এই বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে, অর্থাৎ এই পরিধির উপর যে কোনো যদি অংশ নিই আমি, তাহলে সেটা হবে বৃত্তচাপ। বিষয়টিকে আরেকটু স্পষ্ট করার জন্য এখন আমরা অ্যানিমেশন দেখব। তো এই যে এখন আপনারা দেখতে পেলেন যে অংশটুকুকে আমরা নীল করেছি, অর্থাৎ এই অংশটুকু, এটাও তো এই সম্পূর্ণ বৃত্তের অংশ। অর্থাৎ আগে যে পুরো অংশটুকু ছিল সেটা কি কালার ছিল? সেটা মেবি আমাদের ছিল পিঙ্ক কালার। তো এই পিঙ্ক কালার থেকে এখন যে অংশটুকুকে আমরা নীল কালার করলাম, সেই নীল কালার অংশটুকুকে আমরা বলতে পারি বৃত্তের একটি চাপ। আমাদের প্রথমে বৃত্তটা কেমন ছিল? বৃত্তটা ছিল এমন, বৃত্তের এই পুরো অংশটুকু, অর্থাৎ যে অংশটুকুকে আমি এখানে চিহ্নিত করার জন্য অ্যারো সাইন দিলাম, অর্থাৎ যে অংশটুকুর উপর আমি অ্যারো সাইন দিলাম সেই অংশ পুরোটুকু, অর্থাৎ সেই পুরো অংশটুকু যার উপর দিয়ে এখন মাউস পয়েন্টারটা মুভ করাচ্ছি, সেই পুরো অংশটুকু হচ্ছে আমাদের পরিধি। তো কি বলছে? বৃত্তের পরিধির যে কোনো, তো বৃত্তের পরিধির যে কোনো অংশকে, অর্থাৎ বৃত্তের পরিধির যে কোনো অংশকে আমরা বলি বৃত্তচাপ। তো পরিধির যে কোনো অংশ বলতে আমরা কি বুঝি? অর্থাৎ পরিধির যদি আমরা এখানে একটু কেটে দিই, এইখানে একটা অংশ নিলাম, এই বৃত্তের পুরো পরিধি থেকে যদি আমরা এইভাবে কেটে নিই, অর্থাৎ যেই দুইটা অংশে আমি দাগ কেটেছি সেই অংশটুকুকে যদি আমি কেটে নিই, তাহলে এই যে এই অংশটুকু হবে বৃত্তের একটা বৃত্তচাপ, এবং বাকি যে অবশিষ্ট অংশ থাকে সেটাও কিন্তু হবে একটা বৃত্তচাপ। তো বিষয়টিকে আরও একটু স্পষ্ট করার জন্য এখন আমরা অ্যানিমেশন দেখব এবং হিজিবিজি মার্কিংগুলো আমরা মুছে দেব। তো এই যে এখন পুরো যে নীল অংশটুকু দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে নীল অংশটুকু, এই নীল অংশটুকু আমরা কেটে নিলাম, এবং এই পুরো অংশটুকু রয়ে গেল, অর্থাৎ পিঙ্ক কালার অংশটুকু রয়ে গেল, এবং মাঝখান থেকে আমরা কেটে নিলাম হচ্ছে নীল কালারের অংশটুকু। তাহলে এই বৃত্তের পরিধি দুইটি খণ্ডে বিভক্ত হলো। বিষয়টিকে আরেকটু স্পষ্ট করার জন্য আমরা এখানে দুইটি বিন্দু সেট করে দিব। তো এটা হচ্ছে একটা বিন্দু এবং এটা হচ্ছে একটা বিন্দু। তো এই দুইটা বিন্দুর মাধ্যমে, অর্থাৎ এই দুইটা বিন্দু থেকে, এখান থেকে আমি এতটুকু পর্যন্ত, অর্থাৎ এই নীল অংশটুকু পর্যন্ত আমি এই পুরো পরিধি থেকে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর আমরা যেটা করতে পারি, এখানে নামকরণ করে দিলাম, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তো এইখানে এই যে অংশটুকু কেটে নিলাম, অর্থাৎ এই নীল অংশটুকু, এইটুকুকে আমরা বলতে পারি এটুকু হচ্ছে বৃত্তচাপ। আবার চাইলে আমরা এই যে অংশটুকু অবশিষ্ট থাকে, অর্থাৎ পিঙ্ক কালার, এটাকেও আমরা বলতে পারি বৃত্তচাপ। তবে দুইজনের আলাদা আলাদা নাম রয়েছে এখানে। তো এখন এটাকে আমরা জাস্ট নামকরণ করে দিচ্ছি। তো এই অংশটা হচ্ছে এখানে বৃত্তচাপ, অর্থাৎ এটা হচ্ছে এখানে বৃত্তচাপ। তো আশা করি বৃত্তচাপ বিষয়টা আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা নেক্সট স্লাইডে ক্লিক করব। তো নেক্সট স্লাইডে আমাদের যে বিষয়টা আছে তা হচ্ছে অর্ধবৃত্ত চাপ। তো অর্ধবৃত্ত চাপের আগে আমরা সংজ্ঞাটা দেখে নিই। তো সংজ্ঞাটা হচ্ছে এমন, বৃত্তের অর্ধেকের উপর যে চাপ তাকে অর্ধবৃত্তস্থ চাপ বলে। অর্থাৎ একটা বৃত্ত লাগবে এবং সেই বৃত্তকে আমাদেরকে অর্ধেক করতে হবে। তো প্রথমে আমরা একটা বৃত্ত নিই।
তো এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত। তো এই বৃত্তের অর্ধেক অর্ধেক বলতে আমরা কি বুঝি, একটা বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করে বা সমদ্বিখণ্ডিত করে হচ্ছে তার ব্যাস। তাহলে আমাদের এখানে একটা ব্যাস লাগবে। তো এখানে যদি আমরা একটা ব্যাস যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের এই বৃত্তটা সমান দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, বৃত্তকে যে তার ব্যাস সমান দুই ভাগে সমদ্বিখণ্ডিত করে, এই কথাটা প্রথম বলেন বিজ্ঞানী এবং গণিতবিদ থেলিস। তো এটা ছিল একটা এক্সট্রা ইনফরমেশন, আমার এই টপিকটা আলোচনা করার সময় এটা মনে হয়ে গেল, তাই এটা বললাম। তো এখন এই বৃত্তকে আমরা কি করব, এই বৃত্তকে আমরা হচ্ছে সমান দুই ভাগে ভাগ করে দিব। কেন? কারণ হচ্ছে আমাদের বৃত্তের অর্ধেক চাই। তো এই আমরা একটা ব্যাস টেনে দিলাম। তো এই ব্যাসের মাধ্যমে এখন কিন্তু এই বৃত্তের অংশটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল, অর্থাৎ উপরে একটা অংশ এবং নিচে একটা অংশ। হয়তো আমার এই অর্ধেক লাগবে, নয়তো আমার এই অর্ধেক লাগবে। অর্ধেকের উপর যে চাপ, এইখানে অর্ধেকের উপর আমার একটা চাপ লাগবে। তো এখন আমরা আগে চাপ সৃষ্টি করলাম, অর্থাৎ এই অর্ধেকের উপর আমরা একটা চাপ ক্রিয়েট করলাম। তা হচ্ছে এই যে এখন সেই রংটা হয়ে গেল আমাদের নীল কালারের, আগে ছিল সেটা পিঙ্ক কালারের। তো এই যে আমরা বৃত্তচাপ, এই বৃত্তচাপটাকে আমরা বলি অর্ধবৃত্ত চাপ। কেন? কারণ এটা হচ্ছে বৃত্তের অর্ধেকের উপর চাপ, এইটুকু অংশের উপর কিন্তু নেই, অর্থাৎ এইটুকু অংশের উপর কিন্তু এই চাপটা নেই। এটা কিন্তু শুধুমাত্র আছে বৃত্তের অর্ধেকের উপর, তাই এটাকে আমরা বলি অর্ধবৃত্ত চাপ। অর্ধবৃত্ত চাপের আরেকটা সংজ্ঞা দেওয়া আছে এমন, বৃত্তের ব্যাস দ্বারা তৈরি বৃত্তচাপকে অর্ধবৃত্ত চাপ বলে। আমরা চাইলে সংজ্ঞাটা এইভাবেও বলতে পারি। তো যার যেভাবে পছন্দ বা যার যেটা বুঝতে ভালো লাগে আমরা সেভাবেই বলার চেষ্টা করব। তো এখন আমরা পরবর্তী স্লাইডে ক্লিক করি। তো এখানে আছে উপচাপ বা মাইনর আর্টস। তো এখানে সংজ্ঞাটা হচ্ছে এমন, বৃত্তের পরিধির উপর দুটি বিন্দু নিলে যে দুটি চাপ উৎপত্তি লাভ করে সেখান থেকে অপেক্ষাকৃত ছোট চাপকে উপচাপ বলে। অর্থাৎ কি বলছে দেখেন, বৃত্তের পরিধি লাগবে, তার উপর দুইটি বিন্দু নিলে যে দুটি চাপ উৎপন্ন হয়, অর্থাৎ বৃত্তের পরিধির উপর দুটি বিন্দু নিলে যে দুটি চাপ উৎপত্তি লাভ করে সেখান থেকে অপেক্ষাকৃত ছোট চাপকে আমরা উপচাপ বলি। তো সংজ্ঞা যদি না বুঝে থাকেন, এখন আমরা চিত্রের মাধ্যমে সেই বিষয়টাকে বোঝার চেষ্টা করি। তো প্রথমে আমাদের একটা বৃত্ত লাগবে। তো এটা হচ্ছে আমাদের সেই বৃত্তের পরিধির, অর্থাৎ এই যে এটা হচ্ছে পরিধির উপর আমরা একটি চাপ কল্পনা করতে পারি। তো এটা হচ্ছে বৃত্তের একটি চাপ, অর্থাৎ নীল অংশটুকুকে বলতেছি আমরা একটি চাপ। তো এইখানে এই চাপের ক্ষেত্রে এটা একটা পয়েন্ট কল্পনা করতে পারি এবং এটা একটা পয়েন্ট কল্পনা করতে পারি। এখন এই দুইটি পয়েন্ট নেওয়ার ফলে তো বৃত্তের পরিধিটি কিন্তু দুইটি অংশে বিভক্ত হয়েছে, অর্থাৎ এই যে এখানে পিঙ্ক কালারের একটি অংশ এবং এখানে নীল কালারের একটি অংশ, এই দুইটি কিন্তু এখানে চাপ। তো এই নীল কালারের অংশ একটি চাপ, আবার এই পিঙ্ক কালারের অংশ একটি চাপ। তো এখন আমরা এখানে দুটি বিন্দু সেট করে দেই, এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু। এই দুইটা বিন্দু নেওয়ার ফলে এখানে দুইটি চাপ উৎপন্ন হয়েছে। তো এখানে দুইটি চাপ উৎপন্ন হয়েছে সেটা আমরা কিভাবে বুঝতেছি, এখানে নীল অংশ জুড়ে যে একটি ছোট চাপ রয়েছে এবং পিঙ্ক কালারের অংশ জুড়ে যে একটি বড় চাপ রয়েছে, এই হচ্ছে দুটি চাপ। তো এই দুইটি চাপের মধ্যে যেই চাপটি ছোট, অর্থাৎ এখানে ছোট চাপ কোনটি, ছোট বলতে বোঝানো যাচ্ছে কিন্তু এখানে নীল চাপটি, সেটা দেখেই বোঝা যাচ্ছে এখানে ছোট চাপের অর্থাৎ নীল চাপের দৈর্ঘ্যটি এখানে কম, অর্থাৎ এটা হচ্ছে ছোট চাপ, তাই এই ছোট চাপটাকে আমরা বলতেছি এখানে উপচাপ। তো এখানে নামকরণ করে দিলাম, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তো এখানে এই যে এ বি, অর্থাৎ এই যে নীল অংশটুকু, সেই নীল অংশটুকু এখানে হচ্ছে উপবৃত্ত চাপ। তো বিষয়টিকে আমি আরেকটু স্পষ্ট করার জন্য মার্কার ইউজ করতে পারি। তো এইখানে প্রথমে আমরা দুটি বিন্দু নিয়েছি এ এবং বি। এই দুটি বিন্দু নেওয়ার ফলে এখানে দুইটি চাপ ক্রিয়েট হয়েছে। এই যে একটি চাপ নীল অংশ করে রাখছি, এটা হচ্ছে একটা চাপ যেটাকে আমরা বলতেছি উপবৃত্ত চাপ। এই অংশটার একটা স্পেশাল নাম আছে, এটাও একটা চাপ। তো এই অংশকে কি বলে সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। তো এটা হচ্ছে একটা উপবৃত্ত চাপ, দুইটি চাপ থেকে যেই চাপটা ছোট সেই চাপটাকে বলি আমরা উপবৃত্ত চাপ। ওকে ফাইন। তো এখন আমরা নেক্সট স্লাইডে ক্লিক করতে পারি। নেক্সট স্লাইডে যেটা আছে সেটা হচ্ছে অধিচাপ। তো অধিচাপের সংজ্ঞাটা আমরা আগে দেখে নিব। বৃত্তের পরিধির উপর দুটি বিন্দু নিলে যে দুটি চাপ উৎপত্তি লাভ করে সেখান থেকে অপেক্ষাকৃত বড় চাপকে অধিচাপ বলে। অর্থাৎ আমরা এখানে যে বিষয়টাকে বোঝাতে চাচ্ছি, এর আগের স্লাইডে আমরা দেখেছিলাম উপচাপ, অর্থাৎ একটি বৃত্ত থেকে উপচাপ সিলেক্ট করার পর যেই চাপটি অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে অধিচাপ, অর্থাৎ যে চাপটি বড় সেটাই হচ্ছে অধিচাপ। তো বিষয়টিকে আমরা এখন আবারও একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের উপর আমি একটা চাপ নিলাম, লাল রঙের যে অংশটুকু সেটা। তো এখন এটাকে আমরা দুইটা পয়েন্ট দিয়ে নির্ধারণ করে দিচ্ছি এবং এই দুইটা পয়েন্টকে আমরা নামকরণ করতে পারি এ এবং বি। তো এখানে এ বি, অর্থাৎ
এই লাল অংশটুকু এটাও হচ্ছে একটা চাপ এবং অবশিষ্ট কালো অংশটুকু সেটা হচ্ছে একটা চাপ। তো এই দুইটা চাপ থেকে আমরা জানি ছোট অংশটাকে বলা হয় উপচাপ, অর্থাৎ এখানে এই লাল অংশটুকু হচ্ছে উপচাপ এবং বাকি থাকে আর কালো অংশটুকু অর্থাৎ বেশি অংশটুকু, সেই বেশি অংশটুকুকে আমরা বলি অধিচাপ। তো এখানে এটা হচ্ছে উপবৃত্তচাপ এবং এটা হচ্ছে অধিবৃত্তচাপ। তো আশা করি অধিচাপ এবং উপচাপ সংক্রান্ত বিষয়টুকু আমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা নেক্সট স্লাইডে ক্লিক করব। তো এরপর যে বিষয়টা আছে তা হচ্ছে বৃত্তাংশ বা সেগমেন্ট অফ সার্কেল। তো প্রথমে আমরা সংজ্ঞাটা দেখে নেব। সংজ্ঞাটা হচ্ছে এমন: বৃত্তের একটি যা ও চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তাংশ বলে। বৃত্তের একটি যা লাগবে এবং এবং সেই বৃত্তের পরিধির উপর চাপ সৃষ্টি করতে হবে, তাহলে যেই অংশটুকু আমরা পাবো তাই হচ্ছে একটা বৃত্তাংশ। তো বিষয়টিকে এখন আমরা চিত্রের মাধ্যমে দেখি। তো প্রথমে আমাদের লাগবে একটি বৃত্ত, তারপর কি বলছে বৃত্তের একটি যা ও চাপ। তো আমাদেরকে এরপর যেটা লাগবে তা হচ্ছে একটি যা। তো এই যে রেখাটি অর্থাৎ লাল রেখাটি এটা হচ্ছে একটা যা। তো এই যা নিলাম। এরপর আমাদের কি বলছে ও চাপ। এখন আমাদেরকে চাপ ক্রিয়েট করতে হবে। তো এখানে আমরা দুইটা বিন্দু নিলাম। তো এই দুইটা বিন্দুকে আমরা নামকরণ করে দিলাম এবি বিন্দু। তো এখন এখানে কিন্তু অলরেডি চাপ সৃষ্টি হয়েছে, অলরেডি কিন্তু এখানে চাপ ক্রিয়েট হয়েছে। তো সেই চাপটাকে আমরা এখন একটু সিলেক্ট করার জন্য বা আইডেন্টিফাই করার জন্য এখানে আমরা আলাদা একটা কালার ইউজ করতে পারি। অর্থাৎ এখন লাল যে অংশটুকু দেখতে পাচ্ছেন সেইটুকু আমরা ধরলাম, এইটুকুকে আমরা চাপ হিসাবে কল্পনা করতেছি। অর্থাৎ এই চাপটুকুকে আমরা এখন এখানে সিলেক্ট করলাম। তো এই চাপটুকু সিলেক্ট করার ফলে এই যে এবি চাপ এবং এই যে এবি রেখা, অর্থাৎ এই এবি রেখাটা এখানে একটা জে হিসাবে কাজ করতেছে এবং এই এবি জে দ্বারা এবং এই এবি চাপ দ্বারা যে অংশটুকু আমরা পেলাম, অর্থাৎ এই মাঝখানের যে এই অংশটুকুই হচ্ছে এখানে বৃত্তাংশ। অর্থাৎ এই অংশটুকু, যে অংশটুকুকে আমি লাল রং দিয়ে ভরাট করলাম, সেই অংশটুকুই হচ্ছে এখানে বৃত্তাংশ। চিত্রে লাল রং দ্বারা পরিপূর্ণ অংশটুকুই হলো বৃত্তাংশ। তো এখন আমরা পরবর্তী স্লাইডে ক্লিক করতে পারি। এরপর যে বিষয়টা আছে তা হলো বৃত্তকলা। তো প্রথমে আমরা বৃত্তকলার সংজ্ঞাটা দেখে নিব। বৃত্তের দুইটি ব্যাসার্ধ ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা বলে। তো বৃত্তের দুইটি ব্যাসার্ধ লাগবে এবং একটি চাপ লাগবে এবং দুইটি ব্যাসার্ধ এবং চাপ দ্বারা যে গঠিত অঞ্চলটি হবে সেটি হবে বৃত্তকলা। তো বিষয়টিকে আমরা এখন চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো এটা হচ্ছে একটা বৃত্ত। তো আমাদের প্রথম দুইটি ব্যাসার্ধ লাগবে, এটা হচ্ছে একটা ব্যাসার্ধ এবং এটা হচ্ছে একটা ব্যাসার্ধ। তো দুইটি ব্যাসার্ধ নেওয়ার কাজ শেষ। এরপর কি বলা আছে একটি চাপ, তারপরে একটি আমাদের চাপ লাগবে। তো এখন আমরা একটি চাপ নিয়ে নিব। এই যে কালো অংশটুকু এটা হচ্ছে চাপ। তো এখন এই যে দুইটি ব্যাসার্ধ, অর্থাৎ এই যে একটা ব্যাসার্ধ এবং এই যে একটা ব্যাসার্ধ আর এই যে মাঝখানে এবং এই যে হচ্ছে তাদের চাপ। তো এই ব্যাসার্ধ এবং চাপ দ্বারা যে অঞ্চলটুকু অর্থাৎ মাঝখানের অঞ্চলটুকু, এই অঞ্চলটুকু গঠিত হলো, সেই অঞ্চলটুকুকে আমরা বলি বৃত্তকলা। তো এই অংশটুকুকে আমরা বলতেছি বৃত্তকলা। তো পরবর্তী স্লাইডে যে বিষয়টা আমাদের জন্য আছে তা হচ্ছে ছেদক। তো প্রথমে আমরা ছেদকের সংজ্ঞাটা দেখে নিই। যে রেখাংশ বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বলে। আমি সংজ্ঞাটা আবারও বলছি, যে রেখাংশ বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বলে। তো বিষয়টিকে বোঝার জন্য আমরা প্রথমে চিত্রটি এঁকে নিই। এটা হচ্ছে একটা বৃত্ত। তো এই বৃত্তের ক্ষেত্রে আমরা দুইটি বিন্দু নিলাম। কেন? কারণ এখানে দুইটি বিন্দুর কথা বলা আছে। তো আমরা দুইটি বিন্দু নিলাম। এরপর আমাদেরকে কি বলছে? দুইটি বিন্দুকে ছেদ করে, অর্থাৎ এই দুইটি বিন্দুকে ছেদ করবে এমন একটি রেখাংশ আমাদের নিতে হবে। এই দুইটি বিন্দুকে ছেদ করে তো আমরা একটি রেখাংশ নিলাম। যে রেখাংশটি অর্থাৎ এই সবুজ রেখাংশটি কিন্তু এই দুইটি বিন্দুকে ছেদ করেছে, তাই এখানে এই সবুজ রেখাটিকে আমরা এই বৃত্তের ছেদক বলতে পারি। এবং আমরা এখানে নামকরণ করে দিলাম দুইটি বিন্দুর এ এবং বি। তাহলে এখানে এবি রেখাংশটি হলো ছেদক। তো আশা করি ছেদকের বিষয়টি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা পরবর্তী স্লাইডে দেখব আমাদের জন্য কি আছে। তো এরপর যে বিষয়টা আছে তা হচ্ছে স্পর্শক বা ট্যানজেন্ট। তো এখন আমরা দেখব বৃত্তের স্পর্শক বলতে কি বোঝায়। প্রথমে আমরা সংজ্ঞাটা দেখে নিই। তো সংজ্ঞাটা হচ্ছে এমন: একটি রেখা যা বৃত্তের পরিধির একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে কিন্তু বৃত্তের ভেতরে প্রবেশ করে না, তাকে স্পর্শক বলে। তো আমাদের প্রথমে একটি বৃত্ত লাগবে এবং সেই বৃত্তের পরিধির একটি বিন্দুকে স্পর্শ করে এমন একটি রেখা লাগবে, কিন্তু সেই রেখাটা বৃত্তের ভিতরে প্রবেশ করতে পারবে না। তো এখন এই বিষয়টিকে আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো আমরা একটা বৃত্ত নিলাম। তো বৃত্তের একটি বিন্দু আমরা কল্পনা করতে পারি। তো এটা হচ্ছে সেই বিন্দু। তো এই বিন্দুকে একটি রেখা যদি স্পর্শ করে এইভাবে, তাহলে এই যে রেখাটা অর্থাৎ এই কালো রেখাটাকে আমরা বলতে পারি স্পর্শক বা ট্যানজেন্ট।
তো এখানে এটা হচ্ছে এবি রেখা। তো এই এবি রেখাটাকে আমরা এখানে বলতে পারি এই বৃত্তের স্পর্শক। তো আশা করি স্পর্শকের কনসেপ্টটুকু আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা পরবর্তী স্লাইডে ক্লিক করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যায়ে আলোচনা করব কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ নিয়ে। প্রথমে আমরা কেন্দ্রস্থ কোণের সংজ্ঞাটা দেখে নিব। কেন্দ্রস্থ কোণের সংজ্ঞা: কোনো বৃত্তচাপের প্রান্তবিন্দুদ্বয়ের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় তাকে কেন্দ্রস্থ কোণ বলে। অর্থাৎ এখানে প্রথমে কি বলছে, কোনো বৃত্তচাপের, তো কোনো একটা বৃত্তচাপের জন্য আমাদেরকে একটা বৃত্ত নিতে হবে, তারপর আমরা তার উপর একটা বৃত্তচাপ নিব। তো প্রথমে আমরা একটা বৃত্ত নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে একটা বৃত্ত। তো এই বৃত্তের উপর কি করতে বলছে, আমাদেরকে বৃত্তচাপ নিতে বলছে। এখানে যে দেখেন, তো এখানে যে বলছে বৃত্তচাপের, তাহলে আমাদেরকে প্রথমে একটি বৃত্তচাপ এঁকে নিতে হবে। তো আমরা এখানে লাল করে, তো আমরা এখানে এটা বৃত্তচাপ হিসাবে নিয়ে নিলাম। তো তারপর কি বলছে, বৃত্তচাপের প্রান্ত বিন্দুদ্বয়, এই যে একটা বিন্দু এবং এই যে একটা বিন্দু, এখন আমরা সেই বিন্দু দুটিকে সিলেক্ট করে দিব। তো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। তো এখন এই বিন্দু দুটিকে আমরা নামকরণ করে দিব। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তো এখন এই এ বিন্দু অর্থাৎ এই বিন্দু এবং বি বিন্দু অর্থাৎ এই বিন্দু, এই দুইটা বিন্দু এই যে বৃত্তের যে কেন্দ্র অর্থাৎ এই কেন্দ্রটা, এই কেন্দ্রের সাথে যেই কোণ উৎপন্ন করবে তাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। তো ফলে যেই কোণটা উৎপন্ন হবে তাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। তো এখন আমরা এই দুইটি পয়েন্টকে যোগ করে দিতে পারি। তো এখন এই দুইটা বিন্দু যখন কেন্দ্রের সাথে এসে মিলিত হয়েছে তখন কিন্তু তাদের মাঝে একটি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটিকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। তো এই কোণটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করতে পারি। তো আমরা এখানে কেন্দ্রস্থ কোণটাকে থিটা দ্বারা প্রকাশ করলাম। তো আশা করি কেন্দ্রস্থ কোণের বিষয়টুকু সবার কাছে ক্লিয়ার। তো এখন পরবর্তীতে আমরা দেখব বৃত্তস্থ কোণ। তো প্রথমে আমরা বৃত্তস্থ কোণের সংজ্ঞাটা দেখব। বৃত্তের দুইটি যে পরিধির যে বিন্দুতে ছেদ করে এবং সেই বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে বৃত্তস্থ কোণ বলে। তো আপনি যদি সংজ্ঞাটা বুঝে থাকেন তাহলে ভালো, আর যদি না বুঝে থাকেন তাতেও কোনো অসুবিধা নেই, কারণ এখন আমরা চিত্রের মাধ্যমে এই সংজ্ঞার ব্যাখ্যা বোঝার চেষ্টা করব। তো প্রথমে কি বলছে, বৃত্তের দুইটি যে, তো প্রথমে আমাদেরকে দুইটি যে নিতে হবে। তো আমরা প্রথমে দুইটি যে নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে একটা যে এবং এটা হচ্ছে একটা যে। তো এই দুইটা যে পরিধির যে বিন্দুতে ছেদ করে, তো পরিধির কোন বিন্দুতে এই দুইটা যে ছেদ করছে দেখেন, তো এই যে যেখানে আমি লেজার পয়েন্টারটা রেখেছি সেই বিন্দুতে কিন্তু এসে দুইটা যেই মিলিত হয়েছে। তো যে নিয়ে কিন্তু আমি শুরুতে আলোচনা করেছি, তাই এখানে যে সংক্রান্ত আমি কথা বলতে চাচ্ছি না, যাতে করে ভিডিওটা বেশি লেন্দি না হয়। তো এটা হচ্ছে তাদের একটা ছেদবিন্দু, যেখানে দুইটা যেই এসে মিলিত হয়েছে, যার ফলে এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে। তো এই কোণটাকে আমরা বলি বৃত্তস্থ কোণ। কেন? কারণ এটা কিন্তু পরিধির সাথে এসে মিশেছে। দেখেন এই যে কালো যে বক্ররেখাটা আছে তার সাথে তার একটা বিন্দুতে, অর্থাৎ এইখানে যদি আমরা একটা বিন্দু চিন্তা করি, এই বিন্দুতে এসে কিন্তু এই যে দুইটা মিলিত হয়েছে, ফলে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো এখন আমরা এই বৃত্তস্থ কোণকে বলতে পারি থিটা প্রাইম হিসাবে। তো এটাকে আমরা এখন থিটা প্রাইম বলতেছি, যেটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তো এই কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ এবং বৃত্তের যে যাবতীয় বিষয়গুলো আমরা আলোচনা করলাম নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অষ্টম অধ্যায়, অর্থাৎ বৃত্ত যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টাকে আরও ভালোভাবে বুঝতে, সেই অধ্যায়ের উপপাদ্যগুলোকে রিয়েলাইজ করতে বা উপপাদ্যগুলোকে প্রমাণ করতে আমাদেরকে বৃত্তের বেসিক কনসেপ্টটুকু জানতে হবে। তো এই ভিডিওটা ছিল আমাদের সেই অষ্টম অধ্যায়ের পারপোজে করা, যাতে করে শিক্ষার্থীরা খুব সহজেই এই বৃত্ত সংক্রান্ত উপপাদ্যগুলো প্রমাণ করতে পারে এবং বৃত্তের যে বেসিক ধারণা সেই ধারণাটুকু অর্জন করতে পারে। তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।